বইঘরে আপনাকে স্বাগত। আমাদের আজকের নিবেদন হুমায়ূন আহমেদের মিসির আলীর অমীমাংসিত রহস্য, পর্ব ৭। গল্প পাঠে আমি স্মৃতি। হুইল চেয়ারে যে বৃদ্ধা বসে আছেন তার চেহারা এ বয়সেও অত্যন্ত সুন্দর। গায়ের রং দুধে আলতায় বলে যে কথাটি প্রচলিত আছে, ভদ্রমহিলাকে দেখে তা সত্যি মনে হয়। মাথার চুল লম্বা এবং সাদা, ধপধপ করছে। ধপধপ সাদা চুলেও যে আলাদা সৌন্দর্য আছে তা এই বৃদ্ধাকে দেখে বোঝা যায়। বৃদ্ধায় হুইল চেয়ার ধরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার গায়ের রং শ্যামলা হলেও সুশ্রী। এই মেয়েটির নামই সালেহা। কাজের মেয়ে বলে তাকে মনে হয় না। মাথায় ঘোমটা দেয়া বলে সালেহাকে বউ বউ মনে হচ্ছে। মিসির আলী বৃদ্ধার সামনে বসতে বসতে বললেন, আপনি কেমন আছেন? বৃদ্ধা নরম গলায় বললেন, বাবা, আমি ভালো আছি। এ বয়সে বেঁচে থাকাই ভালো, এটাই বেশি। আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মিসির আলী। আপনাকে পরিচয় দিতে হবে না বাবা। আপনি কে আমি জানি। এখানে কি জন্যে আছেন তাও নাদিয়া বলেছে। দুই একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। কিছু মনে করব না। আপনি যত ইচ্ছা প্রশ্ন করেন। সব প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারবো কিনা তাও তো জানি না। বয়স হয়ে গেছে, ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারি না। এই বাড়িতে আপনি কতদিন ধরে আছেন? অনেক দিন। তা ধরো 20 বছর। তুমি করে বলে ফেলেছি বাবা, ভুল হয়ে গেছে। কোনো ভুল হয়নি। আপনি আমাকে তুমি করে বলুন, কিচ্ছু অসুবিধা নেই। আপনি তাহলে 20 বছর ধরে এদের সঙ্গে আছেন? হ্যাঁ। এরা মানুষ কেমন? বৃদ্ধা হাত ইশারা করে সালেহা মেয়েটিকে চলে যেতে বললেন। সালেহা চলে গেল। যাবার সময় দরজা ভেজিয়ে দিয়ে গেল। বৃদ্ধা গলার স্বর নিচু করে বললেন, নাদিয়া মেয়েটা খুব ভালো। একটু পাগল ধরনের, রাতে ঘুমায় না, সিগারেট খায়, কিন্তু বড় ভালো মেয়ে। অন্তরটা বিরাট বড়। মেয়ের বাবা মার সম্পর্কে আপনার কি ধারণা? ওরা মন্দও না, আবার ভালোও না, ভালো মন্দ মেশানো। কিন্তু নাদিয়া মেয়েটার মধ্যে মন্দের ভাগ খুব সামান্য। এরকম সচরাচর দেখা যায় না। নিজের ছেলেমেয়েরা আমাকে দেখে না, কিন্তু পরের মেয়ে নাদিয়া আমাকে দেখে। একবার জ্বর হলো, 104। জ্বরে অচেতন হয়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি এই মেয়ে আমার মাথায় পানি ঢালছে। চিন্তা করো বাবা, কোটিপতি বাবার মেয়ে। তার মুখের হুকুমে 10 জন লোক ছুটে আসবে। সে কিনা মাথায় পানি ঢালে? আপনার ছেলে মেয়ে কজন? 3 ছেলে, 2 মেয়ে। বড় ছেলেটা বাহরাইনে ড্রাইভারের চাকরি নিয়ে গিয়েছিল, আর ফিরে আসে নাই। তার কোনো খোঁজ খবরও জানি না। ছোটটা থাকে তার বোনের কাছে চিটাগাং। গুন্ডামি বদমাইশি এইসব করে। মেজো ছেলেটাকে তো বাবা তুমি দেখেছ, আব্দুল মজিদ। মিসির আলী বিস্মিত হয়ে বললেন, আব্দুল মজিদ আপনার ছেলে? হ্যাঁ বাবা। আমি জানি সে তোমাকে বলে নাই যে আমি তার মা। কাউকেই বলে না। বাপ মার পরিচয় দিতে লজ্জা পায়। আমার ছেলেটা ভালো, তবে বোকা ধরনের। বোকা বলেই ভালো। বয়স তো আমার কম হয় নাই। আমি দেখেছি এই জগতে বোকারাই ভালো। বোকা বলছেন কেন? আমার কাছে তো ওকে বোকা মনে হয় না। তুমি দূর থেকে দেখেছো, এই জন্য তোমার কাছে বোকা মনে হয় না। আসলে বোকা। এ বাড়িতে একটা বাচ্চা ছেলে মারা গিয়েছিল, আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। কি ব্যাপার বলুন তো? ওই ব্যাপারে কিছু বলতে চাই না বাবা। ওইটা একটা অ্যাক্সিডেন্ট। এই দুনিয়ায় অ্যাক্সিডেন্ট তো হয়। ছেলের নিয়তি ভয় পেয়ে মৃত্যু। তাই হয়েছে। নিয়তিকে গালাগাল দিয়ে তো লাভ নাই। কারণ আল্লাহ পাক বলেছেন, নিয়তিকে গালি দিও না, কারণ আমি নিয়তি। পরবর্তী সময়ে যে দেখা গেল বাথরুমে আপনা আপনি বন্ধ হয়ে যায়, এ সম্পর্কে আপনার ধারণা কি? মনের ভুল। দরজা হয়তো একটু শক্ত হয়ে লাগে, অমনি ভয় পেয়ে চিৎকার শুরু করে। কথায় আছে না, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। মনের বাঘটাই বড়। আপনার বেলায় কখনো এই জাতীয় কিছু ঘটেনি? না। ওই মেয়েটির কি এরকমই অভিজ্ঞতা হয়েছে? নাকি একবার হয়েছে?
চিৎকার হইচই, বাথরুমের দরজা ভিতর থেকে খুলতে পারে না। আমি হুইল চেয়ারে করে গেলাম, ধাক্কা দিতে দরজা খুলল। দরজা খুলে দেখি অচেতন হয়ে পড়ে যায়, দাঁতে দাঁত লেগে জিহ্বা কেটে বিশ্রী অবস্থা। ওই যে বললাম মনের বাঘ, তাকেও ধরেছে মনের বাঘে। তুমি কি নিজে মেয়েটিকে জিজ্ঞেস করতে চাও? না, চাই না। না চাওয়াই ভালো, জিজ্ঞেস করার আসলে কিছু নাই। ভয় পাওয়া এ বাড়ির মানুষের একটা রোগ হয়ে গেছে। মিসির আলি উঠে দাঁড়ালেন। সিঁড়ি দিয়ে নামার সময় দেখা হলো নাদিয়ার সঙ্গে। সে আজও টিয়া পাখির রঙের একটা শাড়ি পরেছে। সবুজ রঙের প্রতি এই মেয়েটির খুব দুর্বলতা আছে। নাদিয়া থমকে দাঁড়িয়ে বলল, তদন্ত এগোচ্ছে? হ্যাঁ, এগোচ্ছে। আমার ফুপুর সঙ্গে কথা বলে এলেন? হ্যাঁ। উনি আপনার কেমন ফুপু? সম্পর্কে বেশ দূরের, তবে দূরের হলেও নিকট আত্মীয় বলতে উনিই আছেন। আপনাকে খুব স্নেহ করেন বলে মনে হলো। তা করেন, বেশ স্নেহ করেন। উনি আবার খুব চমৎকার গল্প বলতে পারেন। আমি এত সুন্দর করে গল্প বলতে কাউকে শুনিনি। আপনার তদন্তের ঝামেলা শেষ হলে একবার উনাকে গল্প বলে শোনাতে বলবেন। তার ছেলেটি সম্পর্কে আপনার কি ধারণা? আব্দুল মজিদের কথা বলছেন? বিরাট বোকা। সে বয়সে আমার বড়, কিন্তু প্রতি ঈদে সেজে গুজে এসে আমার পা ছুঁয়ে সালাম করবে। ও আপনার খাতির যত্ন করছে তো? আপনার দেখাশোনার দায়িত্ব দিয়েই ওর ওপর রেখেছি। ও যত্ন করছে, ভালোই যত্ন করছে। বাড়াবাড়ি রকমের যত্ন দিয়ে সে যদি আপনাকে বিরক্ত করে আমাকে বলবেন, আমি ধমক দিয়ে দেব। ও নিজের বুদ্ধি খাটিয়ে কিছু কিছু কাজ করে যা সহ্য করা যায় না। একবার কি করেছে শুনুন। কোত্থেকে এক মাওলানা সাহেবকে ধরে নিয়ে এসেছে। মৌলানা সাহেব নাকি দোয়া পড়ে এবারে জিন তাড়াবেন। লম্বা কুর্তা পরা মৌলানা প্রতিটি বাথরুমে ঢুকছেন আর দোয়া কালাম পড়ছেন। দেখুন তো কি অস্বস্তিকর অবস্থা। বাথরুমে কি দোয়া পড়ার জায়গা? আচ্ছা যাই, পরে কথা হবে। আপনার তদন্ত শেষ হতে কতদিন লাগবে? বেশি দিন লাগবে না, প্রায় শেষ করে এনেছি। তদন্ত শেষ হলে আবার নিজের আস্তানায় ফিরে যাবেন? তা তো বটেই। নাদিয়া হাসতে হাসতে বলল, আপনি ইচ্ছা করলে কিন্তু তদন্ত শেষ হবার পরেও আমার এখানে থেকে যেতে পারেন। আপনাকে কেন জানি না আমার পছন্দ হয়েছে। কি কারণে পছন্দ হয়েছে তা অবশ্যই আমি নিজেও ধরতে পারছি না। নাদিয়া সিঁড়ি বেয়ে উঠে গেল। মেয়েটির চেহারায় আচার আচরণে মিসির আলির শোকের কোনো ছাপ দেখছেন না। পিতার মৃত্যু শোক সে কাটিয়ে উঠেছে, মনে হয় ভালোভাবেই কাটিয়ে উঠেছে। গুলশান থানার ওসি বিরক্ত চোখে তাকিয়ে আছেন। তিনি তার ওসির জীবনে এত বিরক্ত চোখে বোধহয় কারোর দিকে তাকাননি। ওসি সাহেবের ঠিক সামনের চেয়ারে মিসির আলি বসে আছেন। মিসির আলি কয়েকবার খুব আন্তরিক ভঙ্গিতে ওসি সাহেবের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলেন। ওসি সাহেব পাত্তা দিলেন না, পাত্তা দেবার কথাও না। মিসির আলি নামের এই মানুষটি তার সারাটা দিন নষ্ট করেছে। সকাল ৯টার সময় এসেছে, এখন বাজছে ১টা। যাবার নাম নেই, চুপচাপ চেয়ারে পা তুলে বসে আছে। ক্ষুধা তৃষ্ণা কিছুই বোধহয় নেই মানুষটির। ওসি সাহেব হাই তুলতে তুলতে বললেন, আজ চলে যান মিসির আলি সাহেব, আজ আর হবে না। দীর্ঘদিন আগের ব্যাপার। পুরনো রেকর্ডপত্র কোথায় আছে কে জানে। ১৭ বছর তো অল্প সময় না। মিসির আলি বললেন, আমি বরং সন্ধ্যার দিকে একবার আসি। সন্ধ্যার দিকে আসার দরকার নেই, সামনের সপ্তাহে খোঁজ নিয়ে যাবেন। তথ্যটা জানা আমার খুব দরকার। ১৭ বছর আগে বাথরুমে অল্প বয়সী একটা ছেলে মারা গিয়েছিল। এ বিষয়ে থানায় কোনো জিডি এন্ট্রি করা হয়েছে কিনা, পোস্টমর্টেম হয়েছে কিনা, হয়ে থাকলে তার রিপোর্ট। ওসি সাহেব অসহিষ্ণু গলায় বললেন, মিসির আলি সাহেব, দেশটা বিলেত আমেরিকা না, বাংলাদেশ। এই দেশে ১ সপ্তাহ আগের জিনিসই পাওয়া যায় না। আপনি এসেছেন ১৭ বছর আগের জিনিস নিয়ে, আগের ব্যাপার নিয়ে। আমার খুব প্রয়োজন ছিল। ১৭ বছর আগে কি ঘটেছিল তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। বর্তমানে কি ঘটছে তা নিয়ে মাথা ঘামান। পাওয়া যাবে না বলছেন? পাওয়া না যাওয়ারই কথা। রেকর্ড নিশ্চয়ই কোথাও রাখা হয়। তা রাখা হয়, ফাইলের গুদামে পড়ে থাকে। একসময় পোকায় কাটে। আমার ধারণা আপনি যে রেকর্ডের কথা বলছেন তা এখন উই পোকার পেটে। খুঁজে দেখবেন না? উই পোকার পেট চিরে খুঁজে দেখতে বলছেন? জি না, গুদামের কথা বলছি। বললাম তো খোঁজা হচ্ছে। তাহলে সন্ধ্যাবেলা একবার আসি। ওসি সাহেব হতাশ গলায় বললেন, আসুন। শুধু সন্ধ্যায় না, রাতে একবার আসুন, মাঝরাতেও একবার আসুন। আপনি মনে হচ্ছে আমার ওপর বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, হচ্ছি। পুলিশে কাজ করি বলে কি বিরক্ত হতে পারবো না? অনেক আজব চিড়িয়া আমি আমার পুলিশি জীবনে দেখেছি, আপনার মতো দেখিনি। আপনার বিরক্তি উৎপাদন করেছি বলে দুঃখিত। শুধু বিরক্তি না ভাই, আপনি আরও অনেক জিনিসপত্র উৎপাদন করেছেন, তার মধ্যে রাগও আছে। নেহায়েত হোম ডিপার্টমেন্টের চিঠি আছে বলে কিছু বলিনি। মিসির আলি হাসলেন। ওসি সাহেব
তীব্র গলায় বললেন, হাসছেন কেন? মিসির আলি বললেন, আর হাসবো না। তবে আমি আসবো, সন্ধ্যা 7টার দিকে আসবো। ডাক্তার মুশফিকুর রহমান, এমআরসিপি, প্রফেসর, পিজি হাসপাতাল। ওসি সাহেবের মতে বিরক্ত চোখে তাকিয়ে আছেন। ডাক্তারদের সময়ের দাম আছে, সেই দামি সময়ের অংশ নিতান্তই অকারণে কাউকে দেয়া যায় না। মুশফিকুর রহমান সাহেবের ধারণা মিসির আলি নামের মানুষটি অকারণে নিতান্তই সময় নষ্ট করছেন বা নিচ্ছেন। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া উচিত, কিন্তু দেয়া যাচ্ছে না। সভ্য সমাজের অনেক অভিশাপের মধ্যে একটা অভিশাপ হচ্ছে যা করতে ইচ্ছে করে তা করা যায় না। ডাক্তার সাহেব বললেন, আপনাকে যা বলার তা তো বলেছি, তারপরও বসে আছেন কেন? এক্ষুনি চলে যাব। শুধু একটা জিনিস জানার বাকি, ওসমান গনি সাহেব কি কখনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলেন? আমি জানি না, আর জানলেও আপনাকে বলতাম না। ডাক্তারদের কিছু এথিক্যাল কোড মানতে হয়। রোগীর রোগ সম্পর্কে অন্যকে কোনো তথ্য না দেয়া তার মধ্যে হচ্ছে একটি। কার কি অসুখ তা আমি অন্যদের বলবো না। কেন বলবেন না? ব্যাধি তো গোপন রাখার বিষয় না। দেখুন মিসির আলি সাহেব, আমি বুঝতে পারছি আপনি মানুষটির তর্কে পটু। আমি আপনার সঙ্গে তর্কযুদ্ধে যেতে যাচ্ছি না। ওসমান গনি সাহেবের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তার সম্পর্কে আমি যা জানি তা আপনাকে বলেছি। এর বেশি কিছু জানি না। শেষের দিকে তিনি কোনো ধরনের হ্যালুসিনেশনে ভুগেছিলেন কি? আমার জানা নেই। একটু মনে করে দেখুন তো, তিনি কি কখনো কথা প্রসঙ্গে আপনাকে বলেছেন যে তিনি তীব্র ভয় পাচ্ছেন এবং এই জাতীয় কিছু? হ্যাঁ, তা বলেছেন। বাথরুমে ঢুকলে তিনি ফিসফিস করে কথা বলতে শুনতে পান, যেন কেউ তার সঙ্গে কথা বলতে চেষ্টা করছে। বাচ্চা ছেলের গলা। ছেলেটা তার নাম ধরে ডাকত। দুঃস্বপ্ন দেখতেন। তিনি একবার জানতে চাইলেন কেন এরকম হচ্ছে। উত্তরে আপনি তাকে কি বললেন? আমি বলি যে অতিরিক্ত টেনশনও এরকম হতে পারে। আমি তাকে টেনশন কমাতে বলি, তাকে ঘুমের ওষুধ দিই। কী ওষুধ দেন? এটাও কি আপনার জানতে হবে? হ্যাঁ, জানতে হবে। ডাক্তার সাহেব খসখসে করে কাগজে ওষুধের নাম লিখে মিসির আলির দিকে বাড়িয়ে দিলেন। শুকনো গলায় বললেন, এই ওষুধটা দিই। আরও কিছু জানতে চান? এই ওষুধ কিভাবে কাজ করে, কিভাবে নার্ভ শান্ত করে, এই জাতীয় কিছু? না, আর কিছু জানতে চাই না। আপনাকে যথেষ্ট বিরক্ত করা হয়েছে। ধন্যবাদ। মিসির আলি ঘর থেকে বেরোতে গিয়েও বেরোলেন না। আবার ফিরে এসে আগের জায়গায় বসলেন। ডাক্তার সাহেব কপাল কুঁচকে বললেন, কি হলো? একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। ওসমান গনি সাহেবের মেয়ে নাদিয়া গনি, সে কি কখনো তার বাবার মতো সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিল? না, আসেনি। আপনার কথা কি শেষ হয়েছে? জি, শেষ হয়েছে। শেষ হয়ে থাকলে দয়া করে যান। দরজার কাছ থেকে আবার ফিরে আসবেন না। হোম মিনিস্টার সাহেব ফাইল থেকে মুখ না তুলেই বললেন, কেমন আছেন মিসির আলি সাহেব? জি, ভালো। ভালো থাকলেই ভালো। বসুন। হাতের কাজ শেষ হতে সময় লাগবে। আপনার যা বলার এর মধ্যেই বলতে হবে। আপনি আবার ভেবে বসবেন না এটাও আমার এক ধরনের ভান, বেশি বেশি কাজ দেখাচ্ছি। মিসির আলি বসলেন। মিনিস্টার সাহেব ফাইলে চোখ রেখে সহজ গলায় বললেন, খবরের কাগজ পড়েছেন? জি না। পড়লে একটা ইন্টারেস্টিং খবর দেখতে পেতেন। আমার মন্ত্রিত্ব চলে যাচ্ছে, অন্য একজন আসছেন। সত্যি নাকি? না, সত্যি না। কিন্তু আমাদের দেশের লোকজন খবরের কাগজ যা পড়ে তাই বিশ্বাস করে। সবাই ঘটনা সত্যি বলে ধরে নিয়েছে। যে কারণে আজ আমার কাছে কোনো দর্শনার্থী নেই। অন্যদিন ওয়েটিং রুম মানুষে গিজগিজ করে। আজ শুধু আপনি এসেছেন। খবরের কাগজ পড়েননি বলে এসেছেন। পড়লে হয়তো আসতেন না। এখন বলুন কী ব্যাপার? একটা পুনরো জিডি এন্ট্রি করা ছিল, সেটা দেখার দরকার। থানার সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলছে পাওয়া যাচ্ছে না। কতদিনের পুরনো? 17 বছর। তাহলে না পাওয়ারই সম্ভাবনা। শুধু চেষ্টা করে দেখা যাবে। এখন বলুন আপনার তদন্ত কত দূর? শুনেছি রোজ ভেলায় উঠেছেন। সত্যি নাকি? হ্যাঁ, খুবই ভালো। এখন বলুন কিছু পেয়েছেন? পেয়েছি। এর মধ্যে পেয়েও গিয়েছেন? কি পেয়েছেন? এটা যে হত্যাকাণ্ড এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়েছি। বাহ, ভেরি গুড। তাহলে হত্যাকারী কে বলে ফেলুন, শুনে দেখি চমকে উঠি কিনা। হত্যাকারী কে তা এখনও জানি না। হোম মিনিস্টার ফাইল বন্ধ করে সিগারেট ধরাতে ধরাতে বললেন, ছোটবেলায় ডিটেকটিভ বই খুব পড়তাম, এখনও পড়ি। একটা খুন হয়, একটা খুন হয়। বাড়ির সবাইকে খুনি বলে সন্দেহ হতে থাকে। যার ওপর সন্দেহ সবচেয়ে কম সেই খুনি। আপনি ওই পদ্ধতি ব্যবহার করে দেখুন না কেমন।
এই মুহূর্তে কার ওপর আপনার সবচেয়ে কম সন্দেহ হচ্ছে? মিসির আলি কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, এই মুহূর্তে সবচেয়ে কম সন্দেহ হচ্ছে আপনার ওপর। হোম মিনিস্টার তীক্ষ্ণ গলায় বললেন, তার মানে? আপনি কি রসিকতা করার চেষ্টা করছেন? জি না স্যার, আমি রসিকতা করার চেষ্টা করছি না। ওসমান গনির পরিবারের সঙ্গে আপনি পরোক্ষভাবে হলেও জড়িত। এই পরিবারের সঙ্গে আপনার স্বার্থ জড়িত। ওসমান গনি আমার ছেলেবেলার বন্ধু। মাঝে মাঝে ওর বাড়িতে গান শুনতাম। এর ভেতর স্বার্থ কী আছে? আজ এই পর্যন্তই। পরবর্তী অংশ নিয়ে পরের পর্বে আসব। আশা করি ভালো থাকবেন। গল্প শুনুন, ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। ধন্যবাদ।